প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ভাষা আন্দোলনের যে ইস্যু 21শে ফেব্রুয়ারি, সেই ইস্যু নিয়ে আজকে প্রিয় দর্শক আমি আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা 21শে ফেব্রুয়ারি সম্পর্কে নানান প্রশ্ন, সেই প্রশ্ন সামনে রেখেই আপনাদের কাছে আজকের এই আলোচনা গুরুত্বপূর্ণ এই জন্যই যে নানানবিধ প্রশ্নের উত্তর এখান থেকে আপনারা পাবেন। ইতিহাসের নানান সমীকরণ, নানান যে সমালোচনা সেইগুলি। প্রিয় দর্শক, প্রথম প্রশ্নেই যাই যে মোহাম্মদ আলী জিন্নাহ একটা এখানে গুরুত্বপূর্ণ চরিত্র। 21শে ফেব্রুয়ারি যখনই আসে তখনই মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে নানান ধরনের কথাবার্তা চলে। তার ভিতরে সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে বড় বিকৃত ইতিহাস হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি নাকি বাংলা ভাষার বিরুদ্ধে ঘোষণা দিয়েছিলেন, উর্দুকে সরকারি ভাষা হিসেবে তিনি স্বীকৃতি দেওয়ার জন্য তিনি কাজ করছেন। প্রিয় দর্শক, মোহাম্মদ আলী জিন্নাহ নিজেই মারা গেছেন 1948 সালের 11ই সেপ্টেম্বর, এবং ভাষা আন্দোলন যেটা হয়েছে বাংলা ভাষার দাবিতে, সেটা হয়েছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। প্রায় 4 বছরের ব্যবধানে আপনার কিভাবে মোহাম্মদ আলী জিন্নাহর সাথে ভাষা আন্দোলনের সম্পর্ক তৈরি হয় এবং ভাষা আন্দোলনের যে ব্যাখ্যা, সেখানে মোহাম্মদ আলী জিন্নাহর প্রসঙ্গ তো আসতেই পারে না এবং একেবারেই অপ্রাসঙ্গিক। বরং মোহাম্মদ আলী জিন্নাহকে খাটো করার জন্য এবং তার নেতৃত্বের যে গুণাবলীগুলি, তার যে ইতিহাস, পাকিস্তান প্রতিষ্ঠার ক্ষেত্রে মুসলিমদের একটি আলাদা ভূখণ্ডর অবদানের ক্ষেত্রে, ভূখণ্ড পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার আইনজীবী হিসেবে যে ভূমিকা, সেটাকে খাটো করার জন্যই 21শে ফেব্রুয়ারি 1952 সালের যে ঘটনা ভাষা আন্দোলনের, সেখানে মোহাম্মদ আলী জিন্নাহকে উদ্দেশ্য প্রণোদিতভাবেই টেনে আনা হয়, যদিও তিনি তার থেকে 4 বছর আগে 1948 সালের 11ই সেপ্টেম্বর তিনি মারা যান। তবুও প্রিয় দর্শক, আরেকটি বিষয় যে প্রশ্ন থাকে এখানে, যে উর্দু ভাষা এককভাবে পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে ঘোষিত হয় কিনা, এবং অনেকেই বলে যে উর্দু একমাত্র পাকিস্তানের ঘোষিত ভাষা হিসেবেই নাকি তাকে ঘোষণা করা হয়, সরকারি ভাষা করা হয়। না, ভুল, মিস্টেক আছে এখানে। প্রকৃত সত্য হলো গণপরিষদ যেটা, অর্থাৎ পাকিস্তানের সংসদ, গণপরিষদে 1948 সালের 23শে ফেব্রুয়ারি উর্দু এবং ইংলিশকে সরকারি ভাষা হিসেবেই নির্ধারিত করা হয়। অর্থাৎ শুধু উর্দুকে আপনার পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয় না, পাশাপাশি ইংলিশ যেটা ইংরেজি, সেটাকেও সরকারি ভাষা হিসেবেই ঘোষণা করা হয়। এক্ষেত্রে এখানেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে উর্দু, ফার্সি এবং আরবির প্রতি একটি ঘৃণা ছড়ানোর জন্যই একদল উজবুক তারা ইতিহাসটাকে বিকৃত করে তারা উপস্থাপন করে, কিন্তু প্রকৃত অর্থে পাকিস্তানের দুইটা সরকারি ভাষা 1948 সালের 23শে ফেব্রুয়ারি ঘোষণা করা হয় গণপরিষদে, অর্থাৎ পাকিস্তানের পার্লামেন্টে। সেখানে রাষ্ট্রীয়ভাবেই আইন কানুন সমস্ত কিছু মেনেই, সমস্ত নিয়ম কানুন মেনেই একটি রাষ্ট্র হওয়ার পর কিভাবে কি নির্ধারিত হবে সব কিছুর একটা প্রক্রিয়া, সেই স্বাভাবিক প্রক্রিয়া মেনেই ইংরেজি এবং উর্দুকে, এই দুটি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যদিও সেটা নিয়ে নানান ধরনের ইসলাম বিদ্বেষীরা ভুলভাল বিকৃত ইতিহাস উপস্থাপন করে। প্রিয় দর্শক, 21শে ফেব্রুয়ারির আন্দোলনকে সবাই এককভাবে সফলতা আন্দোলন হিসেবে তারা তুলে ধরে, বিশেষ করে বাংলা ভাষার যে অধিকার 21শে ফেব্রুয়ারি, সেটা নাকি সম্পূর্ণভাবেই পূরণ হয়েছিল এবং উর্দুকে নাকি সরকারি ভাষা হিসেবে বাতিল করে বাংলা ভাষাকে নাকি এককভাবে পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে আপনার স্বীকৃতি দেওয়া হয়। এই ধরনের একটি অহংকারী বিকৃত ইতিহাস উপস্থাপন করা হলেও প্রকৃত অর্থে 1956 সালে ঘোষণা করা হয় দুটি ভাষাকে সরকারি ভাষা করা। সেখানে বাংলার পর উর্দু ভাষাই ছিল সরকারি ভাষা, অর্থাৎ উর্দু এবং বাংলা ভাষা 1956 সাল থেকেই পাকিস্তানের
সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়। অর্থাৎ 1952 সালের থেকে প্রায় 4 বছর পর আবার সিদ্ধান্ত নেওয়া হয় যে বাংলার পাশাপাশি উর্দু ভাষাও হবে পাকিস্তানের সরকারি ভাষা। অর্থাৎ এখানে বাংলা ভাষার যে আন্দোলন সেটা এককভাবেই যে সফল হয়ে পাকিস্তানে একক বাংলা ভাষার আপনার সফলতা আনতে পারছে বিষয়টা তাও না, বরং এই বাংলা ভাষার আন্দোলনের ফলাফল হচ্ছে সফলতা নয় বরং সমঝোতা। অর্থাৎ বাংলাভাষীদের সাথে উর্দুভাষী নাগরিকদের একটি সমঝোতার ভিত্তিতেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে 1956 সালে একটি সিদ্ধান্ত, যৌথ সিদ্ধান্ত আসে এবং সিদ্ধান্তটার ভিতরে অনেকটা রাজনৈতিক প্রভাবও রয়েছে। তো সেই সিদ্ধান্তে উর্দু এবং বাংলা উভয়টাকেই এবং উভয় ভাষাভাষী নাগরিকদেরই অধিকার সংরক্ষণে দুটি ভাষাকে সরকারি ভাষা করা হয়। যদিও একটি রাষ্ট্রের হাজারটা ভাষা থাকতে পারে, কিন্তু সরকারি ভাষা মূলত একটি হয় যথার্থ। যেমন ভারতের 15-16টি ভাষা থাকলেও সরকারি ভাষা হিন্দি। তো এই নিয়ে আশা করি আপনাদের কিছু প্রশ্ন ক্লিয়ার করলাম। আর পাশাপাশি এটাও ক্লিয়ার করি, সবচেয়ে বড় যে পয়েন্টটা মুক্তিযুদ্ধ ইতিহাস বিকৃতির। তো মুক্তিযুদ্ধের সাথে ভাষা আন্দোলনের কোনো সম্পর্ক নাই। কেন নাই? 1952 সালের 21 ফেব্রুয়ারি থেকে প্রথম যে মুক্তিযুদ্ধের যে ঘোষণা, ইতিহাসের ধারাবাহিকতায় যদি আমরা যাই, যে আপনার 26শে মার্চ 1971, এখানে বিশাল বড় একটা সময়ের ব্যবধান, প্রায় 20 দশকের ব্যবধান, প্রায় 20 বছর, অর্থাৎ 2 দশকের যে ব্যবধান, সেই 2 দশকের ব্যবধানে আপনি কিভাবে বলেন যে 1952 সালের একটা আন্দোলন সেটা নাকি 1971 সালে গিয়ে নাকি আপনার সেই আন্দোলনটা আমাদের ক্ষেত্রে প্রভাব রাখে? বরং এখানে সঠিক ইতিহাসটা কোথায়, এই জায়গায় এই পয়েন্টটা একটু ধরে দিই। প্রিয় দর্শক, সঠিক ইতিহাস হচ্ছে এই যে 1971 থেকে 1969-এর ব্যবধান মাত্র 2 বছর, মাঝখানে 1970-এর নির্বাচন। এই 1970-এর নির্বাচনের যে আপনার পূর্ববর্তী যে ঘটনা, সবচেয়ে বড় সিগনিফিকেন্ট যে ঘটনা সেটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। তো এই 69-এর গণ অভ্যুত্থান এবং 69-এর গণ অভ্যুত্থানের ফলাফল হিসেবে 1970-এর যে নির্বাচন, সেই নির্বাচনে শেখ মুজিব ভালো করার পরও ক্ষমতা না পাওয়া এবং বিশৃঙ্খলা তৈরি হওয়া, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনীর যে সর্বত্র কর্তৃত্ব, সেটার সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে। কিন্তু 1952 সালের ভাষা আন্দোলনের সাথে মুক্তিযুদ্ধের বিন্দুমাত্র সম্পর্ক এই জন্যই নাই, যেমনটা আপনি যদি বলেন যে 90-এর দশকের এরশাদ বিরোধী আন্দোলন থেকেই হাসিনার বিরুদ্ধে স্বৈরাচার বিরোধী আন্দোলন, জুলাই আন্দোলন হয়েছে। এটা হচ্ছে বিকৃত ইতিহাস। বরং প্রকৃত ইতিহাস হচ্ছে এই যে জুলাই আন্দোলনের সাথে কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, 5ই মের গণহত্যা এবং মোদি বিরোধী, ভাস্কর্য বিরোধী আন্দোলনের নিকটতম একটি সম্পর্ক রয়েছে। যে শেখ হাসিনার যে ফ্যাসিবাদ, সেটার বিরুদ্ধে সব শ্রেণীর নাগরিক, ছাত্র সমাজ, ইসলামী সমাজ সকলেই বিরক্ত ছিল। সর্বশেষ সেখানে সকল পক্ষ, বিগত আন্দোলনের যে সকল পক্ষ, রাজনৈতিক দল, বিএনপি, জামাত, সবাই এক হয়ে এই আন্দোলনটা ঘটিয়েছে। কিন্তু 90-এর দশকের এরশাদ বিরোধী আন্দোলনের সাথে শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, কিংবা ওই এরশাদ বিরোধী আন্দোলন দ্বারা প্রভাবিত হয়ে জেনজি অর্থাৎ বর্তমান প্রজন্ম জুলাই আন্দোলন করছে এই কথা মিথ্যা, বরং করে নাই এটাই সত্য। বরং জেনজি 2013 সালে যারা ছোট ছিল তারা হাসিনার স্বৈরশাসন দেখতে দেখতে একটার পর একটা বিভিন্ন আন্দোলন, কর্মসূচি, বিভিন্ন অনাচার, সেগুলি থেকে প্রভাবিত হয়েই যে জুলাই আন্দোলনটা করছে। জুলাই আন্দোলনের পিছনে হাসিনার 17 বছরের যে আরও বিক্ষিপ্ত বিভিন্ন কর্মসূচি, আন্দোলন, মোদি বিরোধী, ভাস্কর্য বিরোধী, 5ই মে শাপলা চত্বরে ইসলাম বিরোধীদের ব্যাপারে যে মুভমেন্ট, সেগুলি এখানে ভূমিকা রাখছে। ঠিক ভাষা আন্দোলনের ক্ষেত্রেও 52 সালের এই ভাষা আন্দোলন কোনোভাবেই মুক্তিযুদ্ধকে প্রভাবিত করে নাই, কিংবা করার সুযোগও নাই। কারণ প্রায় 20 বছরের ডিফারেন্স এখানে। 1971
থেকে 1952, যদি আপনি পিছনের দিকে যান, পিছন থেকে যদি আবার সামনে আসেন 1952 থেকে 1971। বরং 69-এর গণ অভ্যুত্থান, সেটা আইয়ুব খানকে উৎখাত করে একটি নির্বাচিত সরকার আসার সুযোগ ছিল। তার লক্ষ্যেই 1970 সালের নির্বাচন দেওয়া। এই নির্বাচনের ফলাফল নিয়ে সেনাবাহিনীর যে গড়িমসি এবং পাকিস্তানের যে বিশৃঙ্খল পরিবেশ, সেগুলির ভূমিকা 1971 সালে রেখেছে। এবং 1971 সালের জন্য সবচেয়ে বড় ভূমিকা 1969-এর গণ অভ্যুত্থান, যেটা 71 পূর্ববর্তী সময়ে সংগঠিত হয়, মাত্র 2 বছরের ডিফারেন্স এটার মধ্যে। তো আশা করি 21শে ফেব্রুয়ারি নিয়ে আমি যা বক্তব্য দিছি সেটা ইতিহাসের নিরিখে অত্যন্ত ক্লিয়ার বক্তব্য, এখানে কোনো সমস্যা নেই। বাকি সমস্যা তারাই করে যারা সমস্যার মাধ্যমে আপনাদের ঘাড়ে চেপে বসতে পারবে। ভারত শাহবাগীগণ সবসময় তারা সমস্যা করে, ইতিহাসকে তারা বিকৃত করে এবং এমনভাবে তারা বলে, এই যে ভাষা আন্দোলন নিয়ে যে এত মাতামাতি, জামাতি ইসলামের বিরুদ্ধে রাজাকার বলা, শফিকুর রহমানকে রাজাকার বলা, ভাষা আন্দোলন করা হয়েছে তামাদ্দুন মজলিস, তারা একটি ইসলামী সংগঠন। এই ইসলামী সংগঠনই এই ভাষা আন্দোলনটাকে গড়ে তুলছিল তখন পাকিস্তানের সময়। কিন্তু এখন ভাষা আন্দোলন কিংবা 21 ফেব্রুয়ারি দেখলে এমন ভাব হয়, মনে হয় যে সিপিবি ভাষা আন্দোলনের প্রথম সারিতে নেতৃত্ব দিছে। উল্লেখ্য, শহীদ জব্বার, শফিক, রফিক তারা কেউই সিপিবি কিংবা জাসদ কিংবা ছাত্র ইউনিয়নের সাথে জড়িত ছিল না। এবং তামাদ্দুন মজলিস একটি ইসলামিক সংগঠন, তারা সংগঠন হিসেবে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই হিসেবে ভাষা আন্দোলন মূলত ইসলামপন্থীদেরই আরেকটি অর্জন ছিল পাকিস্তান আমলে, কিন্তু এটি হাইজ্যাক করে বামেরা নিজেদের মন গড়া বিকৃত ইতিহাস তৈরি করে এমন একটা হাইপ তুলে তারা, যে মনে হয় যে সিপিবি অগ্রভাগে ছিল এবং সিপিবির কোনো ছাত্র ইউনিয়নের কোনো ছাত্র সেখানে গুলি খেয়ে মরছে। কিন্তু বাস্তবতা তা নয়। সেখান থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা হিসেবেই জামাতি ইসলামী এবার ভিন্নভাবে আপনাদের সামনে চলে এসেছে। শফিকুর রহমান সেখানে গিয়ে দোয়া করছেন, তারেক রহমানও সেখানে গিয়ে শহীদদের জন্য দোয়া করছেন। সকলকেই ধন্যবাদ। এইখানে সবাই একত্র, এটা অবশ্যই জাতীয় স্বার্থ এবং ভাষা আন্দোলনের শিক্ষা একটাই, বাংলা, উর্দু, ইংলিশ, আরবি বলতে পারার বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা পরোক্ষভাবে ভাষা আন্দোলনের একটি অ্যাচিভমেন্ট এবং আমি মনে করি বিএনপি বর্তমান সরকার তারা বাক স্বাধীনতার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হবে। এই ভাষা আন্দোলনে আমার বিএনপির প্রতি আহ্বান, সরকারের প্রতি আহ্বান। আর উর্দুভাষী উর্দু কথা বলবে, আরবি ভাষী আরবি কথা বলবে।